আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন? এবং আজকের নতুন একটা ভিডিওতে স্বাগতম, যেখানে আমাদের সাথে এসেছেন তানভীর ভাই কুষ্টিয়াতে। তো তানভীর ভাই, প্রতিবার তো আমি ঢাকায় যে ইন্টারভিউ দিই, আমার কুষ্টিয়াতে আপনাকে স্বাগতম। কেমন লাগছে? এখন পর্যন্ত ভালো লাগছে, মোটামুটি ঘুরতেছি, ভালো লাগছে। খারাপ না। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে। আমি যে আপনার সাথে কুষ্টিয়াতে বসে থেকে ইন্টারভিউ দেব, এটা তো ভাবিই নেই। এটা আমার জন্য অন্যরকম একটা এক্সপেরিয়েন্স ছিল। প্ল্যানিং এ ছিল না যে আপনার সঙ্গে আমার কখনো কুষ্টিয়াতে দেখা হবে, ঘুরতে আসার প্ল্যান ছিল, কিন্তু এইভাবে দেখা হবে সেটা প্ল্যান ছিল না। আর যদি একটু বলে নেই দর্শক থেকে যে আমার গলা ভাঙা আজকে, ঠিক আছে, ঘোরাঘুরি করতেছি প্রচুর। গাইজ, আপনাদেরকে বলি, তানভীর ভাইয়ের পরিচয় তো সবাই জানেনই, তারপরেও আমাদের গেমারদের জন্য ওনার একটা বিশেষ পরিচয় আছে। যখন গেমারদেরকে নিয়ে তেমন বাংলাদেশে কোনো ইন্টারভিউ বা কিছু হচ্ছিল না, আমি ভাইকে ফেসবুকে মেসেজ দিয়েছি, ভাই আপনি এর ইন্টারভিউ নেন, ওর নেন, আপনি গেমারদের ইন্টারভিউ নিতেছেন না কেন? তার কিছু মাস পরে ভাই রেসপন্স করে নিজ দায়িত্বে গেমারদের ইন্টারভিউ নেওয়া শুরু করে। সো আমার পক্ষ থেকে তানভীর ভাইকে এই ধন্যবাদটা দেওয়া হয়েছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং আস ভাই। ঠিক আছে, ওকে। আমারও প্রথম দিকে আসলে গেমিং জগৎ সম্পর্কে আইডিয়া কম ছিল, ঘাটাঘাটি করতে সময় লাগে, অবজার্ভ করতে সময় লাগে, বিকজ আমি ফ্রি ফায়ার খেলি না। আমি আজকে আমার স্ক্রিনে বললাম যে আমি স্পোর্টস নিয়ে কাজ করি, বাট আমার গেম খেলা অভ্যাসটা খুবই কম। আমি শুধু লুডো খেলি, ঠিক আছে, কালকে রাতেও খেলছি। তো গেমারদের আসলে কারা এখানে কাজ করছে, কাদেরকে আমার তুলে ধরা উচিত হবে না, এই ব্যাপারটা আমার মাথায় আনতে তখন একটু সময় লাগছে। দ্যাটস ওয়াই কয়েক মাস সময় লেগেছে। তবে আপনি আসছেন, হেল্প করছেনই তো হয়ে গেছে। না, এখন তো ভালো কাজ করছি। এখন আপনি আমাদের সাথে সব সময় থাকবেন এই প্রত্যাশা করি, এবং আপনাকে আমরা আসলেও দীর্ঘ সময় আমাদের পাশে পেতে চাই। ঠিক আছে, আর দর্শকদেরকে বলে আসি, আমার ইন্ট্রো দিতে হবে। হ্যাঁ, দর্শক সময় টেলিভিশনের আজকের আড্ডায় স্বাগত জানাচ্ছি তানভীর হাসান। দেখতে পাচ্ছেন ই স্পোর্টস, বিশেষ করে ফ্রি ফায়ার জগতে খুব প্রিয় একটা মুখ। ইটস কাব্য আজকে আমাদের সঙ্গে আছে। আমি আছি কুষ্টিয়ায়। কোন জায়গায় এটা? কাস্টমস মোড়? এটা কুষ্টিয়া উপজেলা মোড়। আচ্ছা, ঠিক আছে, এখানে আছি। আজকে কাব্যর সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো। আপনাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কাব্যকে নিয়ে, আমি জানি, সেগুলো নিয়ে কথা বলবো। তারপর কাব্য ভাই বলেন, রিসেন্টলি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ শেষ হলো, কেমন উপভোগ করেছেন বলেন? তখন কি দেশে ছিলেন? আমি তখন দেশে ছিলাম, এবং টু বি অনেস্ট, আমরা অনেক বছর ধরে চাচ্ছিলাম যে গেমিংটা মানুষের সামনে তার পূর্ণাঙ্গ পাখা মেলে প্রকাশ পাক। যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে ওয়ার্ল্ড সিরিজটা দেখে কেমন লেগেছে বা এই ইভেন্টটা নিয়ে আপনার এক্সাইটমেন্ট কেমন ছিল, খুবই বেশি ভালো লেগেছে। স্পেশালি প্লেয়ারদেরকে আপনি খুবই কাছে থেকে দেখেছেন, তাদের ডেডিকেশন, তাদের কষ্ট, তাদের খুশি, তাদের দুঃখ। কি মনে হয় এই জিনিসটা কেমন লাগতে পারে একটা মানুষ যে ফ্রি ফায়ারের সাথে আজ 7-8 বছর ধরে কানেক্টেড? না, আমি তো দেখছি, আমি অনেকদিন যাবতই দেখছি, দেখাও হচ্ছে। তবু আমার কাছে মনে আসলে প্রাপ্তি থেকে আমি বলবো যে অপ্রাপ্তি খাতার লিস্ট আমার কাছে নিরপেক্ষভাবে অনেক বেশি ছিল। তবে উত্তেজনাটা আসলে অনেক ভালো ছিল। এই যে স্টার্টিং হয়েছে না, আমার কাছে এটাকে আশার আলো মনে হয়েছে যে এটা সবার প্রচেষ্টায় এবার আমাদেরকে এটাকে জাস্ট পারফেক্ট করতে হবে। এটা একটা ভালো কথা। পারফেক্ট কিভাবে করা যায় সেটা নিয়ে কথা বলবো অবশ্যই। কিন্তু ফাইনাল ম্যাচ যেদিন হলো না, যে টিমগুলো খেলছিল, আমি আসলে সেদিন এক্সাইটমেন্টটা আপনার ছিল, তারপর বাংলাদেশ ছিল, জব ব্রেকার্স ছিল, আমি জাস্ট দেখতেছি। এবং এইখানে স্পেশাল ব্যাপার হয়েছে, প্রথম 3-4 ম্যাচের যে লিডার বোর্ড ছিল, এটা পুরা 360 উল্টা, মানে ভালো টিম একটাও ছিল না। আমি নিজে রেড হক্স দেখলাম 8 নম্বরে। মানে মেইন টিমগুলা যারা মানুষের সবচেয়ে আকর্ষণের বস্তু ছিল, প্রত্যেক লিডার বোর্ডের নিচে, 5-এর নিচে। আমাদের তো পুরা মাথা ক্র্যাক যে ভাই কি হইতেছে। পরবর্তী 2-3 ম্যাচে কি হইলো ভাই, একেবারে উল্টায় গেল। সো উত্তেজনা ভরপুর ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি একটা ছোট্ট সংশোধন দিয়ে নেই। অবশ্যই, গ্র্যান্ড ফাইনাল যারা উঠেছে তারা প্রত্যেকেই ভালো দল ছিল। আমি একটু একটা কথা বলে ফেলছি যে ভালো দলগুলো কেউ সামনে ছিল না, তার মানে আমি অন্য দলকে ছোট করে দেই। এটা কথা বলছি বললাম যে মানে বড় দলগুলা বেশি ফ্যান ফেভারিট ছিল আর কি। বড় দলগুলোকে আমরা, যেমন আমি নিজে পোস্ট করছিলাম যখন 2টা ম্যাচ শেষ হলো, আমি দেখি যে আরএসকে নাই, জব ব্রেকার নাই, তারপর হচ্ছে যে বাংলাদেশ টপ 1 নাই। আমি যাদেরকে চিনি স্পেশাল ভাবে কেউ টপ লিস্টে নাই, ছিল সবাই লিস্টের নিচের দিকে। হ্যাঁ, এন্ড অল অফ এ সাডেন লাস্ট 2টা ম্যাচ, সম্ভবত লাস্ট 2টা ম্যাচে লিডার বোর্ড উল্টাপাল্টা। এবং আরো একটা বিষয় ছিল চ্যাম্পিয়ন রাশ যেটাকে বলে না, যখন ওপেন হলো রেড হক্স চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমে 2টা টিম, তারপর 5টা টিম হয়ে গেল, 6টা টিম হয়ে গেল, যে কে হবে বুঝতে পারছিল না। এখানে স্কোরে রেড হক্সদের স্কোর ছিল হচ্ছে 173। হ্যাঁ, সেকেন্ড যারা ওদের স্কোর 99, থার্ড, ফোর্থ, ফিফথ সব 97।
ভাই কি পরিমাণে ওইখানে মানে কন্টেস্টটা হয়েছে, দিস ইজ হোয়াট ইজ। এইটাই কিন্তু আসলে ফাইনালে মজা, একটা এক্সাইটমেন্ট ছিল মাথা যে নষ্ট দলগুলোর মধ্যে আসলে আমি বলবো শুধু আরএসকে বাদে অন্য প্রত্যেকটা দলের মধ্যে আসলে লেভেলটা খুব ক্লোজ ছিল, মানে হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বলা হয়। কি এখন একটা অনেস্টলি অ্যান্সার দিবেন, অবশ্যই সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড সিরিজে আপনার আসলে ধরেন এখন তো আমাদের আরসি উঠে গেছে, রেড ক্লিফস উঠে গেছে, আরএসকে উঠে গেছে, আপনার টার্গেটে কোন দুটো টিম ছিল যে মানে আমার ধারণা ছিল যে এটা ইজি। আমি বলি কেন ইজি হবে, ব্যক্তিগতভাবে জব ব্রেকার্স হচ্ছে আমার টিম ছিল। আমার বলতে জব ব্রেকার্স এর হিস্ট্রি হচ্ছে তারা নাইম আলমের স্কোয়াড ছিল, নাইম আলম গেম ছেড়ে দেওয়ার পরে তারা নিজেরা অনেক দিন অফলাইন ছিল, তারপর তারা যখন ফেরত আসে ওই টাইমে রোড টু গ্লোরি টুর্নামেন্ট হয় এবং তখন সবাই অলরেডি টিম নিয়ে নিচ্ছে। অ্যান্ড ওই মোমেন্টে আমি শুনি জব ব্রেকার্স আসতেছে ফেরত, আমি যে বলি ভাই তোরা আয়। জব ব্রেকার্সে ছিল তানভীর, তারপরে তানভীর মানে ফ্রিক 22 ছিল, কুট্টুস যে কুট্টুস এখন রেড হকসে ছিল, চিতার সাথে ফ্রিকের সাথে আমার অনেক আগে 21-22 সাল থেকে সম্পর্ক, তখন আমি টুর্নামেন্টে ওদের কাস্টিং করছি, ওদের ভিডিও এখন আমার চ্যানেলে আছে। সো জব ব্রেকার্স আমার ব্যক্তিগতভাবে ভালো লাগার ভালোবাসা নিজের টিম। আবার জব ব্রেকার্সের পরে যে কুট্টুস জব ব্রেকার্সের ছিল, কুট্টুসের সাথে আমার জব ব্রেকার্সের রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলার টাইমে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক হয়ে যায় এবং কুট্টুস চলে যায় রেড হকসে। তখন কুট্টুসকে দেখার জন্য আবার আমি রেড হকসের খেলাও দেখেছি। আমার ফ্যান ফেভারিট বা আমার ফেভারিট টিম ছিল হচ্ছে রেড হকস আর জব ব্রেকার্স। কিন্তু জব ব্রেকারটা আমি বলছিলাম যে জব ব্রেকার নামে তো সাউথ আফ্রিকার টিমের মতো একটা ট্যাগ লেগে গেছে, চৌকার সবসময় সেকেন্ড হয়, এবার যদিও 6 হয়েছে মনে হয়। এদের এই ব্যাড লাক কেন যে 2 নম্বরে গিয়ে আটকে যায়? এবার তো 2 নাম্বার হতে পারলো হতো। 2019 বা 20 সাল থেকে দেখতেছি জব ব্রেকার্স পারফেক্ট এন্ট্রি নেয়, খেলা উত্থান পাথান করে হলেও কেমনে জানি সেকেন্ডে যাই। আমি একদিন জীবনে দেখার অপেক্ষায় আছি যে আমার ছোট ভাই তানভীর ফ্রিক 22 ওর হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফিটা নিবে, আমি ওটা দেখার অপেক্ষায় আছি। কারণ ছেলেটা যে পরিমাণ ডেডিকেশন দিছে, নিজের লাইফটাকে উজাড় করে দিছে এই গেমটার জন্য। ওকে, আমরা তাহলে একটু জাকার্তায় যাই। 18টা দল কিন্তু সিলেক্ট হয়ে গেছে, যে 18টা দল এবার জাকার্তায় খেলবে, তার মধ্যে বাংলাদেশের 2টা দল, গ্রুপিংও কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে কেন জানি মনে হলো যে আরএসকে খুব হার্ড গ্রুপে পড়েছে। গ্রুপগুলো দেখেছেন কি মনে হয়? আরএসকে হার্ড গ্রুপ পড়ার কারণ আছে, আরএসকে অলরেডি তারা ওয়ার্ল্ড সিরিজ খেলে আসছে রিয়াদে, আপনি গেছিলেন দেখছেন, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ। তারপর আবার বাংলাদেশে যেই টুর্নামেন্টগুলো হচ্ছে সবগুলো ডমিনেট করতেছে, ওরা ওদের পোটেনশিয়াল দেখাইছে রিয়াদে। হয়তোবা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, জীবনে প্রথমবার একটা এত বড় প্ল্যাটফর্ম। অনেক কিছু হতে পারে ভাই, যে কেউ যে ওখানে একটু আনইজি ফিল করতে পারে, ঘাবড়ে যেতে পারে, খেলা সাধারণত যেভাবে খেলা করে। তারপর ওখানে টেম্পারেচার ফ্যাক্ট ছিল, হঠাৎ করে যে রুমে খেলা হয়েছে আমি দেখেছি 14 ডিগ্রি। আমার মনে হয় যে আরএসকে যেহেতু এক্সপেরিয়েন্স টিম, তাদেরকে হয়তো বা গ্রুপিং এর জন্য এই জন্য অন্যান্য এক্সপেরিয়েন্স দলের সাথে একসাথে দিয়েছে। কেন গ্রুপিংটা কি লটারির মাধ্যমে হয়নি? আমি এটা খেয়াল করি নাই। আই থিংক লটারির মাধ্যমে হয়েছে হয়তো বা থাকে, তাহলে ওদের কপালে ছিল। আমি সেটাই বললাম আর কি। হ্যাঁ, কিন্তু আরএসকের কাছে আমাদের এবার অনেক এক্সপেকটেশন থাকবে, কারণ তারা অলরেডি একবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে এন্ড এক্সপেরিয়েন্স টিম। উই হোপ যে তারা সেই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগায়, এবার আরো ভালো ট্রাই করবে। রেজাল্ট কি হবে এটা উপরওয়ালা জানে, বাট তারা ট্রাই করবে আর আমরা সেটার প্রতি সেটাই চাই। এবং আমার কাছে মনে হচ্ছে যে মানে আরএসকে ধারে কাছেও বাংলাদেশে আপাতত কোনো টিম নেই। ই স্পোর্টস এর দিক থেকে দে আর দ্য টপ, রাইট, টপে আছে। এবং একতরফা যে খেলেছে সেটার মধ্যে গ্র্যান্ড ফাইনালে পয়েন্ট টেবিল দিকে বোঝা যায় যে ফার্স্ট সেকেন্ডের ডিফারেন্সটা কত বেশি। সো ওদের কাছে আসলে ওই যে কুটুস বা তাহসিন একটা তাহসিন একটা কথা বলছিল, আছে নেজাদ আছে, তার ফ্লিকার আছে, তাহসিন আছে। না, তাহসিন আমাকে একটা কথা বলছিল যে আমরা এখন দেশের দিকে আর খেলতে ভালো লাগে না, বিদেশের দিকেই নজরটা আর কি। সো আমরা চাই যে দেশে তো একতরফা খেলছে, এই রাজ্যটা এখন বিদেশে গিয়েও হোক, ঠিক আছে? আমরা চাই তো বাংলাদেশটাকে যেভাবে যেখান থেকে যতটা পারে বাইরের মানুষের কাছে তুলে ধরুক, সেটাই তো আমাদের সার্থকতা। কিন্তু এখন আমি চলে আসি রেড ক্লিফসের কাছে। আমি আপনার এক্সপিরিয়েন্স থেকে রেড ক্লিফের ব্যাপারে জানতে চাই যে খেলা তো দেখেছেন গ্র্যান্ড সিরিজে বাংলাদেশে যেটা হলো, সেখানে কেমন লেগেছে? ওদের থেকে আসলে আপনার প্রত্যাশা কি বা কেমন কি করতে পারে? আমি সত্যি কথা বললাম না যে আমার টিমই ছিল 2টা, জব ব্রেকার্স আর এইচকে। এখন জব ব্রেকার যখন রেড ক্লিফ চলে আসছে, দাম করে তাদের এন্ট্রি দেখে হতচকিত। আপনি কি যখন আপনার ফার্স্টে চ্যাম্পিয়ন হয়ে গেল, হ্যাঁ, সেকেন্ড মানে কে হচ্ছে রানার আপের জন্য ওয়েটিং করেছে, আপনার মাথায় ছিল যে রেড ক্লিফ আসবে, আরসি আসবে? কি বলতেছে যে আমি হতচকিত, এটা কি হলো? কিন্তু কোনো হিসেবে কিন্তু জব ব্রেকার আসার চান্স ছিল না ভাই। ভাই তারা তো টেবিল উল্টাপাল্টা করে চলে আসছে, পয়েন্ট টেবিল।
পরে রেড ক্লিফের এই তাদের অ্যাচিভমেন্ট দেখার পরে, তারা রানার্স আপ হলো দেখার পরে আমি একটু তাদেরকে ঘাটাঘাটি করে দেখলাম, ওদের সাথে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে এবং আশা করতেছি যে তারা প্রথমবার হইলেও সর্বোচ্চটা দিয়ে ইনশাআল্লাহ ইন্দোনেশিয়া জাকার্তাতে একটা নিজেদের ছাপ রেখে আসবে। ঠিক আছে, ওকে। এখন আমরা একটু দুঃখের কথা চলে আসছি, এত আয়োজন এত কিছুর পর ওয়াচ পার্টিটা হলো না ঢাকায়। অনেক মানে গ্র্যান্ড ফাইনাল যেমন টানটান উত্তেজনা ছিল, ওয়াচ পার্টি নিয়েও টানটান উত্তেজনা ছিল। এটা সবচেয়ে বেশি উত্তেজনা মনে হয় আমাদের ছিল, যারা আমরা এই আজ 5, 6, 7 বছর ধরে অপেক্ষা করতেছি যে বাংলাদেশে গেমিং জিনিসটা ম্যাসিভ আকারে নিজেকে তুলে ধরতে পারবে। এটা না হওয়াতে আমি যে কি পরিমাণে দুঃখ কষ্ট রাগ হয়েছিল, আমার ভিডিও যারা দেখছে তারা জানে ভাই, প্রচুর পরিমাণে মন খারাপ হয়েছিল যে ওয়াই ম্যান, আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট হওয়ার কথা ছিল, আমরা সেটা মিস করে ফেলছি। দেখেন আপনার কাছে কি মনে হয় কেন হলো না ওয়াচ পার্টি ঢাকাতে? আচ্ছা, আমার কাছে মনে হয় বলতে এখানে আন্দাজের উপরে কিছু বলার সুযোগ নাই। আমরা চারিদিকে খোঁজ খবর নিয়েছি, নিউজ চ্যানেলের কাছে খোঁজ নিয়েছি, যারা অর্গানাইজার ছিল তাদের কাছে খোঁজ নিয়েছি, অফিসিয়ালের কাছে খোঁজ নিয়েছি। বক্তব্যগুলোকে এক জায়গায় যদি করি তাহলে অর্গানাইজারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা নাকি পুলিশের পারমিশনে নিতে চায় না। আবার একদল বলতেছে যে আমাদের এটা করার কথা ছিল শুধু ওয়াচ পার্টি, দাম করে এখানে ল্যান হবে শুনে প্রশাসনিক ঝামেলা হয়েছে। আবার এইখানে আরেক দল বলতেছে যে আমাদের হয়তো লিগালি কিছু বাধ্যবাধকতা আছে, যেটা আমি এখনও শিওর না। তবে যেটাই থাক না কেন, আমার শুধু মেইন কথা থাকবে বা আমার বক্তব্য থাকবে যে দ্রুত ফিক্স করেন, নাহলে আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা আপনাকে ফিক্স করে ফেলবো, সে যেই আর না কেন। সেটা কিভাবে করবেন? আমরা ভাই কেমনে করব? আমরা অনলাইনে কি করতে পারি? আমরা বয়কটের ডাক দিতে পারি, আমরা তাদের এগেইনস্টে শক্ত স্টেপ নিতে পারি। আমাদের কথা হচ্ছে সবাই এটা নিয়ে অনেক আশাবাদী। আমরা অনেকটা বছর গিয়েছে অবহেলিত ছিলাম, এখন যখন সুযোগ এসছে আপনারা আপনাদের সেই যারা অর্গানাইজার ছিলেন, যদি তাদের গাফিলতি হয়ে থাকে, আপনার একটা সিঙ্গেল অর্গানাইজারের গাফিলতিতে আমরা পুরো ফ্রি ফায়ার ফ্যান বেস কেন কষ্ট ভোগ করতে যাব? আপনার এখানে প্রফেশনাল হওয়ার দরকার ছিল। সো যারই গাফিলতি আছে, কার আছে আমরা তো বাইরে থেকে শিওর জানতে পারতেছি না, বাট যারই আছে তার ফিক্স করা উচিত। বিষয়টা এখন জাতীয় পর্যায়ে এসছে, এটাকে সেই পরিমাণ গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। দ্যাটস ইট। আপনার সাথে কি ফ্রি ফায়ার বা গেইনের কারো যোগাযোগ হয়েছে, আপনি জানতে চেয়েছিলেন? আমি যোগাযোগ করছিলাম কয়েকটা নিউজ চ্যানেলের সাথে আর যারা অর্গানাইজ করতেছিল তাদের সাথে, বাট এই যে অফিসিয়ালদের সাথে যোগাযোগ হবে বা তাদের সাথে কথা বলবো বা এর অনেক বড় বড় মানুষজন, তো একটু সময় লাগবে। ঠিক আছে, ওকে। মানে যেটা চলে গেছে সেটা চলে যাক, সামনে ভবিষ্যৎটা ভালো হোক। কিন্তু আপনার ভিডিও নিয়ে এখন আপনার তো ফ্যান ফলো আছে, ওরা তো এখন অনেকে কনফিউজড। যেমন আমি দেখলাম যে দুইটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাব্য ভাইয়ের 1800 ভিডিও মেবি, রাইট? 1900 ভিডিও পাওয়া যাচ্ছে না ইউটিউবে, হিডেন হয়ে গেছে। সো কেন ভিডিওগুলো হিডেন হলো? আচ্ছা, এটা একটা প্রশ্ন। এটা উত্তরটা আগে নেই নাকি? এটা নেওয়া যেতে পারে। ওকে, 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে অনেকে তালহাকে স্মরণ করে বলছে কাব্য ভাইও কি তালহার মতো ফ্রি ফায়ার থেকে হারিয়ে যাচ্ছে? আচ্ছা, আমি বলে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি হচ্ছে মিউজিক ভিডিও বানিয়েছিলাম, আমার ভিডিওতে মিউজিক ছিল, তো আমি বেসিক্যালি চাচ্ছিলাম যে আমার ভিডিওগুলোকে উইদাউট মিউজিক ব্যবহার করি আমি। তো এই থিঙ্কিং থেকে আমি আমার রাগের মাথায় বলি বা নিজস্ব থিঙ্কিংয়ে বলি, রাত্রেবেলা বসে থেকে ধুম করে ডিলিট করে দিয়েছিলাম। মানে সবই ডিলিট করছেন, প্রাইভেট না? ডিলিট করছিলাম, করার পরে আমাকে সবাই মেসেজ দেওয়া শুরু করে, যেমন আমার সাথে আমার স্কোয়াড মির, রক, নাইম, ফ্লেম এক্স, যারা 2020-21 সালে বাংলাদেশের ই স্পোর্টসের জগতে মানে ভয়ানক নাম ছিল। ফ্লেম এক্স একা ইন্ডিয়ান স্কোয়াডের 4টা প্লেয়ারে পিড়াইছে। এইটা হচ্ছে সেই ফ্লেম এক্স। সুদীপ্ত এখন ডাক্তারি পড়াশোনা করতেছে। তারপরে আমার সাথে আমার পিসি স্কোয়াডে আমার বন্ধু সিদ ছিল, তারপরে শাহেক ছিল, নাহিয়ান ছিল, ম্যাডম্যান ছিল। অর্থাৎ আমার ওই ভিডিওগুলোর মধ্যে আমি ছাড়াও অনেক মানুষের অনেক মেমোরিজ ছিল। ইভেন আমি আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া উপলক্ষে একটা গ্র্যান্ড আয়োজন করেছিলাম, 2 মিলিয়নে করছিলাম, 3 মিলিয়নে করছিলাম। ওই 1800 ভিডিও ডিলিট করার সময় সব ডিলিট করে ফেলছিলাম একবারে। মানে ইউটিউব স্টুডিওতে যে 50টা করে মার্ক করছি আর ডিলিট, মার্ক করছি ডিলিট, লাইভ শর্টস সব কিছু। ইভেন আমার ওয়াইফ আমার অনেক ব্লগের মধ্যে স্মৃতি ছিল, 4-5 বছর হয়েছে।
আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত কিছু স্মৃতি সব ডিলিট করে ফেলছিলাম। অ্যান্ড ফ্যামিলিতে বাসায় এটা নিয়ে অনেক কিছু হয় যে তুমি যে করেছো, তারপর আমাকে ফ্লেমেক্স মেসেজ দেয়, অন্যান্যরা মেসেজ দেয়, ভাই আমাদের মেমোরিগুলো তো রাখতে দিতা, শায়েক মেসেজ দেয়। তারপরে ইউটিউবের সাথে কথা বলছি, কথা বলার পরে ওনারা প্রায় 10 দিন মতো সময় নিছে। গত পরশু দিন আমার 1900 ভিডিও ব্যাক দিছে। আচ্ছা, ভিডিওগুলো চ্যানেলে আবার ফেরত এসছে। এখন এইগুলার মধ্যে থেকে বসে বসে মার্ক করে করে আমাকে অপ্রয়োজনীয় ভিডিওগুলো আমি ডিলিট আবারও করব, কিন্তু মেমোরিজগুলো রেখে দিব। মানে এই সিদ্ধান্তটা কেন, মানে কি কারণে আমি হচ্ছে? ফার্স্টে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি মিউজিকগুলো আমার ভিডিওতে আমি না রাখি, এটা ব্যক্তিগত অনুধাবন থেকে বা ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে, এবং এই জন্য এই ভিডিওটা ডিলিট করা হয়েছিল। সেটা শুধু এটা থেকে। তো অনেকে তখন বলছে যে তালহাকে যেমন অনেকে ফ্রি ফায়ার থেকে হারিয়ে ফেলেছে, আমি যদি কোথাও আপনি কি যাই, হারিয়ে যাবেন আমি নাকি? যদি কোথাও যাই আমি অ্যানাউন্সমেন্ট দিব তো সবার আগে। আমি না, অ্যানাউন্সমেন্ট তালহাও তো দিয়েছে। না, ওইভাবে না, আমি তো অ্যানাউন্সমেন্ট ছাড়া ভিডিও ডিলিট করছি, এইভাবে তো আচ্ছা। করব না। আমি আগে জানাবো যে গাইজ আমি এমন কিছু করতে চাচ্ছি, তারপরে হয়তো করতে পারি, কিন্তু আপাতত আমার এমন কিছুর সম্ভাবনা নেই। আপনার ফ্যান ফলোয়ার সবাই তো ফ্রি ফায়ারে, সো আপনাকে যদি অন্য কেউ ডেকে নিয়ে চলে যাবেন আমাকে যে অনেক টাকা দিব, আমাকে কাব্য চলে মানে আসো। আমার লাইফের এটা একটা আমার জন্য খুব গর্বের বিষয়, আমার জন্য খুব ভালো লাগার বিষয়। আমি রিসেন্ট টাইমে একটা কাজের জন্য বসুন্ধরাতে গিয়েছিলাম। ওখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ঘাটপাড়ে বসেছিলাম। ঘাটপাড়ে বসার পরে ওই গলির হিউজ পরিমাণ পোলাপাইন যারা নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট, যারা অন্য গেম খেলে, তারা আমাকে চিনছে, আমার সাথে এসে কথা বলছে। আমার খুব বেশি পরিমাণ ভালো লাগছে যে ভাই আমি অ্যাজ এ গেমার, আমাকে গেমার হিসেবেই সবাই দেখছে তারা। এবং যেটা জিজ্ঞাসা করলেন যে ভাই আপনাকে অন্যরা দেখে, ডেকে নিয়ে গেলে কি চলে যাবেন কি না, ভাই আমি অ্যাকচুয়ালি কোথাও যাব কি না এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা এরকম কিছুতে আসি নাই। যদি কখনো এমন পরিস্থিতি হয় অবশ্যই আপনারা জানবেন, তবে আপাতত আমি না, আমার নিজের জায়গায় ঠিক আছে।